আসসালামু আলাইকুম। অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে সাংবিধানিকভাবে বৈধতা অর্জন করেছে কিনা? কিংবা সাংবিধানিকভাবে বৈধতা যদি অর্জন না করে থাকে, তাহলে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র। সেই স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্রের কোনো একটি অংশ অন্য একটি রাষ্ট্রকে কিভাবে তারা দিয়ে দিতে পারে? এটি কি তাদের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে কিনা? আবার বিভিন্ন বিশ্লেষকেরও কথাবার্তা আমরা শুনেছি। তারা যে বিষয়টি আলোচনা করেছেন সেটিও কিন্তু একই কথা বলছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের এখানে সাংবিধানিকভাবে বৈধতার একটি প্রশ্ন তারা করেছেন। আবার অন্তর্বর্তীকালীন সরকারের এই যে করিডোর দিয়ে দেওয়ার একটি এখতিয়ার, সেই এখতিয়ারটিও তাদের নেই। এমনটাই কিন্তু তারা বিশ্লেষকরা মন্তব্য করেছেন। তাহলে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই যে করিডোর দিচ্ছে বা করিডোর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, চুক্তি করছে, এটি আসলে মূলত তাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা কিনা? এখানে বাংলাদেশের জনগণ, যারা বাংলাদেশের প্রকৃত মালিক, তাদের কোনো প্রকার মতামতের কি গুরুত্ব রয়েছে কিনা? যদি জনগণের মতামতের এখানে গুরুত্ব থেকে থাকে বা জনগণের অমতে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটি করে থাকে এবং ভবিষ্যতে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে কোনো ধরনের জটিলতার সৃষ্টি হয়। আমরা দেখেছি বিএনপির আ একজন শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি অনেক প্রবীণ একজন বয়োজ্যেষ্ঠ নেতা এবং উনার যথেষ্ট প্রজ্ঞা রয়েছে রাজনৈতিক বিষয়ে। উনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে, "আমরা আরেকটি গাজা কিন্তু কোনোভাবে চাই না।" তো সেই হিসাবে এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু মিলিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি একটি স্বেচ্ছাচারিতার দিকে চলে যাচ্ছে কিনা? আবার স্বেচ্ছাচারিতার দিকে চলে যায় যদি, তাহলে বাংলাদেশের যে সাধারণ জনগণ যারা রয়েছেন, সেই সাধারণ জনগণ কি কোনো ধরনের গণ আন্দোলন করে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটানোর একটি পথ বেছে নেবেন কিনা? এই যে আসলে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো মূলত বাংলাদেশের জনগণ থেকে উঠে আসা। বিশেষ করে যখন এই যে মানবিক করিডোর নিয়ে কথাবার্তা শুরু হলো এবং প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিকভাবে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং গণমাধ্যমগুলোতে আমরা দেখলাম যে একটি মানবিক করিডোর দিয়ে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশের সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের কোনো প্রকার মতামতই নেওয়া হচ্ছে না। তাদের কোনো প্রকার যে একটি আ মানসিক বিষয় রয়েছে, সেই বিষয়টিও জানার প্রয়োজন বোধ করা হচ্ছে না। অথচ অন্তর্বর্তীকালীন সরকার যিনি চালাচ্ছেন প্রধান উপদেষ্টা, উনি বিভিন্ন গণমাধ্যমে বলছেন যে জনগণ উনার পক্ষে রয়েছে। জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে চাচ্ছে। আবার আ দেখলাম যে আওয়ামী লীগের বিষয়ে একটি কথা বললেন যে, আওয়ামী লীগের যে আন্দোলন হয়েছে বা পুলিশ হত্যার যে বিষয়টি রয়েছে, সেখানে বললেন যে পুলিশ তাদের হুকুম পালন করতে গিয়ে জনরোষের শিকার হয়েছে। এটি আসলে এখানে মানতে হবে যে, যে আন্দোলনটি হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ পতনের যে আন্দোলনটি হয়েছে, এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাই ছিল সবথেকে বেশি এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে ৯০% মানুষ আমি মনে করি যে বিভিন্নভাবে রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী। বিভিন্ন দলের। এখানে কেউ হয়তো সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন, কেউ বাড়িতে বসে মৌন সমর্থন দেন। আবার কেউ মৌন সমর্থন না দিয়েও একটি পছন্দ কিন্তু রাখেন যে আমি আওয়ামী লীগকে ভোট দিব, আমি বিএনপিকে ভোট দিব, আমি জামাতে ইসলামকে ভোট দিব, আমি জাতীয় পার্টিকে ভোট দিব। যদিও এই ৪ টি দল ছাড়া বাকি যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে তাদের মার্কাও মানুষ ঠিকঠাক মতো জানে না এবং তাদের প্রতিনিধি কারা এই বিষয়েও আসলে সাধারণ জনগণ কোনো মাথা ঘামায় না। এই ৪ টি রাজনৈতিক দলকেই কিন্তু সবথেকে বেশি প্রাধান্য দেয়। সেই হিসাবে ৯০% মানুষ বাকি রাজনৈতিক দলগুলো মিলিয়ে মা এই মানুষগুলো কিন্তু আসলে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। সুতরাং এখানে যে বিষয়টি আসলে কাজ করছিল সেটি হচ্ছে এই যে জনরোষ তৈরি হয়েছিল আওয়ামী লীগ সরকারের পতনের জন্য, এটি মূলত রাজনৈতিকভাবেই তৈরি হয়েছিল। কারণ একদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল দীর্ঘদিন আসলে আওয়ামী লীগ দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিল। এই প্রেক্ষাপটটি আসলে আপনারা সবাই জানেন, এখানে আসলে বিশেষ করে বলার কিছু নেই। তবে এখানে যে শুধুমাত্র ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে। এত বড় শক্তিশালী একটা ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী ছিলেন। উনি পালিয়ে যেতে বাধ্য হলেন বা উনি দেশ ছাড়তে বাধ্য হলেন। হ্যাঁ? তো এই যে বিষয়টি, এই বিষয়টিতে জনরোষ তৈরি হয়েছে ঠিক আছে। জনরোষ তৈরি হয়েছে মূলত রাজনৈতিক একটি প্রেক্ষাপটকে কেন্দ্র করে। আবার জনরোষ তৈরি হয়েছে একটি স্বেচ্ছাচারিতাকে কেন্দ্র করে।
অর্থাৎ আওয়ামী লীগ তাদের নিজের ইচ্ছামতো দেশ চালাচ্ছিল। বেশ কিছু বিষয় এমনভাবে তৈরি করছিল দেশের মধ্যে যেগুলো আসলে একান্ত আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছিল। তো এই যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কিছুটা হলেও দেখতে পাচ্ছি যে একটি স্বেচ্ছাচারিতা। যেমন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বললেন যে উনি আসলে আ আ ৫ বছর ক্ষমতায় থাকতে চান বা অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ দেখতে চায়। কোথায়? আমি তো কোথাও কোনো মিডিয়াতে এখন পর্যন্ত দেখতে পাইনি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি ৫ বছর থাকার কথা বলছেন কোনো রিক্শাওয়ালা, কোনো মুদি দোকানদার। বরঞ্চ এরা সবাই বলছেন যে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে, সেই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দায়িত্ব পালন করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বাংলাদেশের এই সকল বিষয়ের উপর কাজ করে একটি সুষ্ঠু নির্বাচন প্রদান করে উনারা সসম্মানে যেন বিদায় নিয়ে নেন। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যেসব বাণীগুলো বলা হচ্ছে, সেই সকল বাণীগুলো আসলে মূলত কোথা থেকে আসছে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে যে প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত উনাদের কোনো এখতিয়ার রয়েছে কিনা এই বিষয়ে? উনারা কি একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের জনগণের মতামত ছাড়া একটি ভূখণ্ডকে অন্য একটি রাষ্ট্রের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারেন কিনা? কিংবা জনগণের কোনো প্রাধান্য এখানে দিতে পারেন কিনা? বা জনগণকে কোনো ধরনের অবগতি না করে এভাবে দেশের একটি ভূখণ্ড যেটি মানবিক করিডোর হিসেবে ব্যবহৃত হবে, যেখানে অন্য দেশের সেনাবাহিনীরা তাদের ঘাঁটি করবে, অন্য দেশের সেনাবাহিনীরা অবস্থান করবে। এটি কি আসলে কোনো অবস্থায় জনরোষ তৈরি করে ফেলবে কিনা? ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে আ বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে। এবং শুধুমাত্র যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হ্যাশট্যাগ ব্যবহার করছে বা এর বিপক্ষে অবস্থান করছে তা কিন্তু নয়। সুশীল সমাজ থেকে শুরু করে যারা বাংলাদেশের সাধারণ মানুষ, আমি এমনকি বিভিন্ন অ্যাক্টিভিস্টদের ভিডিও লক্ষ্য করলাম যারা জনগণের মতামত সংগ্রহ করে। তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। যে আমার দেশ আমাকে জিজ্ঞেস না করে, হ্যাঁ? আমাকে জিজ্ঞেস না করে আমার কোনো অধিকার এখানে গ্রহণ না করে কিভাবে আমার দেশ, আমার স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি দেশের সেনাবাহিনী এসে ঘাঁটি করবে, আরেকটি দেশের সেনাবাহিনী যাতায়াত ব্যবস্থা পাবে। এই বিষয়টি আসলে খুবই দুঃখজনক এবং হতাশাজনক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সাংবিধানিক বৈধতা রয়েছে এই বৈধতা নিয়েও কিন্তু আ আমি বলেছি। সুতরাং এখানে যে বিষয়টি আসলে দাঁড়াচ্ছে জনগণ যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের এই কর্মকাণ্ডের উপর ক্ষুব্ধতা দেখাচ্ছে। এমনিতেই অনেক বিষয় নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণ ক্ষুব্ধ রয়েছে। আমি সেই বিষয়গুলোতে যাচ্ছি না। মূলত এই যে দেশের অভ্যন্তরীণ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিষয়ক যে প্রশ্নটি উঠে এসেছে করিডোর দেয়া নিয়ে, এতে কিন্তু জনগণ অনেক ক্ষুব্ধ হয়েছে এবং জনগণের এই ক্ষুব্ধতা প্রকৃতপক্ষে মোহাম্মদ ইউনূসের মুখের কথা মতো যদি জনরোষে পরিবর্তন হয়ে যায় তাহলে আওয়ামী লীগ থেকেও কিন্তু বাজে একটি পতন অপেক্ষা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য।